ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? আশা রাখি স্রষ্টার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে এটাই প্রত্যাশা রাখি সব সময়। তো ডিয়ার স্টুডেন্টস, শুরুতেই জানতে চাচ্ছি আমি তোমাদের গত ক্লাসে, এটা হলো ক্লাস নাম্বার 2, গত ক্লাসে যে এইচডব্লিউ দিয়েছিলাম সেটা কি তোমরা করেছো সবাই? আশা করি তোমরা সবাই করেছো, সুন্দরভাবে করেছো। তোমরা অনেক লক্ষ্মী এবং অনেক তোমরা স্টাডিয়াস, এই বিশ্বাস আস্থা তোমাদের উপর সবসময় আমাদের আছে। আর যারা এখনও এইচডব্লিউটি সম্পন্ন করো নাই, তাদের প্রতি আমার সিনসিয়ারলি রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই তোমরা এইচডব্লিউটি সম্পন্ন করবে। শিক্ষক যে পড়া দিবে সেটা সুন্দরভাবে সম্পন্ন করাই হলো একজন ভালো শিক্ষার্থীর একটি অন্যতম প্রধান গুণ। সুতরাং এ বিষয়ে অবশ্যই তোমরা অবহেলা বা ফাঁকিবাজি করবে না। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস নাম্বার 2, ষষ্ঠ শ্রেণীর প্রথম পত্রের ক্লাস এটি। তো আমরা আলোচনা করব সিন প্যাসেজ। আমরা জানি সিন প্যাসেজ যেটা বোর্ড বইয়ে থাকে সেটি সিন প্যাসেজ। তাহলে সিন প্যাসেজ এটা হলো লেসন 22, লেসন 22 এর সি। তোমরা মডেল কোর্সের 24 এ গেলে এই লেসনটা খুঁজে পাবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই যার যার পড়ার পক্ষে বই, খাতা, মডেল কোর্সের বই, যার যা কিছু লাগবে নিয়ে বসে গেছো। আর যারা এখনো বসো নাই, অনতিবিলম্বে বসে যাও, এই আশাবাদ রেখে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। কেমন? তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের এই লেসন 22 এর মূল গল্পটি, টেক্সটটি বা প্যাসেজ তুমি যেটাই বলো সেটা সুন্দরভাবে এখানে আমি তুলছি। এখন এটি আমি তোমাদেরকে অর্থসহ সুন্দরভাবে বুঝিয়ে দেব। কারণ প্যাসেজ যদি তুমি না বুঝো তাহলে প্যাসেজের থেকে যে কোশ্চেনে আসুক না কেন সেটা দিতে তুমি অবশ্যই পারবে না। সুতরাং তোমাকে প্যাসেজটি ভালোভাবে প্রথম বুঝে নিতে হবে। তো সেটি আমি প্রথমে করব। তোমরা অবশ্যই মন দিয়ে একেবারে 100% অ্যাটেনশন দিয়ে ক্লাসের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমার সাথে থাকবে, এই আশা রেখেই আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো লেট আস স্টার্ট। দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এই টেক্সটটি পড়ো এবং এই টেক্সট থেকে যে কোশ্চেন দেওয়া হবে সেটির উত্তর করো। তো আমরা জানি সিন প্যাসেজ থেকে যে কোশ্চেন থাকে সেটি হলো মাল্টিপল চয়েস। মাল্টিপল চুজ হলো বহু নির্বাচনে, অর্থাৎ একটা কোশ্চেনের 4টি অপশন দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে বুঝে অপশনটি বের করতে হয় যে কোনটি উত্তর হবে। এটাই হলো মাল্টিপল চুজ। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্যাসেজটি সুন্দরভাবে আগে বুঝে নিব। তাহলে দেখো, আজকের যে প্যাসেজ, এই প্যাসেজটার নাম হলো দ্য তাজমহল। তোমরা সবাই জানো তাজমহল বিষয়ে তোমাদের কম বেশি হয়তো সবারই জানা বা জ্ঞান থাকতে পারে। তো দেখো, দ্য তাজমহল ইজ অলসো নন অ্যাজ দ্য তাজ। তাজমহলটি নন মানে পরিচিত, অ্যাজ দ্য তাজ, তাজমহলটি দা তাজ হিসেবে পরিচিত। তাহলে আমরা পাইলাম অর্থ যে তাজমহলটি দা তাজ হিসেবে পরিচিত। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন আসতে পারে তাজমহল কি হিসেবে পরিচিত। তোমার যদি কোনো কোশ্চেন আছে তাহলে তুমি সহজে এটা উত্তর করে দিতে পারো, দ্য তাজমহল ইজ নন অ্যাজ দ্য তাজ। ইট ইজ এ হোয়াইট মার্বেল টম্ব। এটি হলো সাদা পাথরের একটি সমাধি। টম্ব মানে সমাধি, আর মার্বেল মানে হলো পাথর। আমরা অনেকেই মার্বেল খেলি, ওয়ান কাইন্ড অফ স্টোন, পাথর। তাহলে ইট ইজ এ হোয়াইট মার্বেল টম্ব, এটি হলো সাদা পাথরের মার্বেলের একটি সমাধি, লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া, যেটি কিনা ইন্ডিয়ার অর্থাৎ ভারতের আগ্রা প্রদেশে অবস্থিত। আগ্রা হলো ভারতের একটি প্রদেশ বা জায়গা। তাহলে আমরা জানতে পারলাম যে তাজমহলটি ভারতের আগ্রায় অবস্থিত, যেটা কিনা সাদা মার্বেলের অর্থাৎ সাদা পাথরের একটি সমাধি ক্ষেত্র। সমাধি মানে আমরা সবাই জানি কোনো স্মৃতি বিজড়িত স্থান। এই সমাধি সম্পর্কে আরো আলোচনা হবে নিচে। সমাধি ক্ষেত্র আমরা আরো বুঝি যে কবর, কারো মৃত্যুর পরে কাউকে যেখানে রাখা হয় সেটাকেও আমরা সমাধি বলি। আচ্ছা দেখো,
দ্য মুঘল এম্পায়ার, মুঘল সম্রাট, এম্পায়ার মানে সম্রাট বা রাজা, আর মুঘল হলো একটা শাসনের সময়কাল, এক রাজার একটা রাজত্বকাল। দ্য মুঘল এম্পায়ার, মুঘল সম্রাট শাহজাহান লাভড হিজ ওয়াইফ, তার স্ত্রীকে ভালোবাসত মমতাজ মহল। তাহলে মুঘল সম্রাট তার স্ত্রী মমতাজ মহলকে ভালোবাসত মোর দ্যান হিজ লাইফ, মোর দ্যান হিজ লাইফ, তার জীবনের চেয়েও বেশি। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে, হু ইজ বা হু ওয়াজ সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান কে ছিল? উত্তরটা হবে কি, সম্রাট শাহজাহান ওয়াজ দ্য মুঘল এম্পায়ার। আরেকটা কোশ্চেন এখানে হয়, হাউ ডিড শাহজাহান লাভ হিজ ওয়াইফ, শাহজাহান তার স্ত্রীকে কতটা ভালোবাসতো, কেমন ভালোবাসতো? তো আমরা এখানে পড়ছি যে শাহজাহান লাভ হিজ ওয়াইফ মোর দ্যান হিজ লাইফ, শাহজাহান তার স্ত্রীকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আচ্ছা দেখো, তারপর দেখো, মমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ, মমতাজ অল্প বয়সে মারা গিয়েছিলেন। প্রশ্ন হতে পারে, হু ওয়াজ মমতাজ? তাহলে মমতাজ ওয়াজ দ্য ওয়াইফ অফ সম্রাট শাহজাহান। আচ্ছা এরপর দেখো, শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ, তার মৃত্যুতে মানে তার স্ত্রীর মৃত্যুতে শাহজাহান খুবই ব্যথিত হয়েছিলেন। শকড মানে ব্যথিত হওয়া, কষ্ট পাওয়া, আপসেট হয়ে যাওয়া, হিট পাওয়া, আঘাত পাওয়া। ইট ইজ দ্য প্লেস সো হি বিল্ড দ্য তাজমহল, তাই তিনি তাজমহল নির্মাণ করেছিলেন অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ, তাই তিনি তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি এই তাজমহল নির্মাণ করেছিলেন। এখানে একটা কোশ্চেন হতে পারে, হোয়াই ডিড সম্রাট শাহজাহান বিল্ড দ্য তাজমহল, কেন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন? তখন তোমাকে এটা লিখতে হবে যে শাহজাহান ওয়াজ ভেরি শকড at his wife's death। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, শাহজাহান ওয়াজ ভেরি শকড ফর হিজ ওয়াইফস ডেথ, তার স্ত্রীর মৃত্যুতে শাহজাহান মারাত্মকভাবে শোকাহত হয়েছিলেন। সো হি বিল্ড তাজ, তাই তিনি তাজ নির্মাণ করেছিলেন অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ। এভাবে আমরা যদি প্যাসেজটা ভালো করে বুঝি, তাহলে প্যাসেজ থেকে যে কোশ্চেন আসবে সেটা আমরা দিতে সক্ষম হব। এজন্যই তোমাকে প্যাসেজটা অনেক বেশি সুন্দর করে বুঝতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তারপর দেখো, ইট ইজ দ্য প্লেস, এটা হলো একটি জায়গা, হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফরএভার, ফরএভার মানে চিরদিনের জন্য। তাহলে এটা হলো একটা জায়গা যেখানে মমতাজ চিরদিনের জন্য ঘুমিয়ে আছে। এই হলো সেই তাজমহল যেখানে মমতাজ চিরদিনের জন্য ঘুমিয়ে আছে। হোয়ার ইজ মমতাজ স্লিপিং, মমতাজ কোথায় ঘুমিয়ে আছে? ফরএভার, চিরদিনের জন্য। তাহলে মমতাজ ইজ স্লিপিং ফরএভার ইন দ্য তাজমহল। আচ্ছা এরপর দেখো, দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1003 acres or 405 hectares। এই তাজমহলের আয়তন, এরিয়া মানে আয়তন, এই তাজমহলের আয়তন প্রায় 1003 একর অথবা 405 হেক্টর। হাউ ইজ দ্য এরিয়া অফ তাজমহল? কোশ্চেন হতে পারে, তখন এই লাইনটা লিখতে হবে। দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। ফাইনেস্ট মানে অসাধারণ, ফাইন থেকে ফাইনেস্ট শব্দটি আসছে, এটা হলো সুপারলেটিভ ফর্ম। তাহলে দেখো, দ্য তাজ মহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল, অসাধারণ একটি উদাহরণ। তাজমহলটি হচ্ছে একটা অসাধারণ উদাহরণ অফ মুঘল আর্কিটেকচার, মুঘল স্থাপত্য শিল্পের একটি অসাধারণ নিদর্শন বা উদাহরণ হলো এই তাজমহল। বুঝেছো? আচ্ছা, ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, তুর্কি অ্যান্ড ইন্ডিয়া। কম্বাইন্স মানে যৌথভাবে, যৌথ উদ্যোগ। তাহলে এটি হলো পার্সিয়া মানে পারস্য, যেটাকে আমরা ইরান বলি, পারস্য মানে ইরান। তাহলে এটি হলো পারস্য,
তুরস্ক এবং ইন্ডিয়ার যৌথ শিল্পের উদ্যোগে নির্মাণ করা। অর্থাৎ এই তাজমহলটি 3 দেশের কলা কৌশলের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে। সেটি হলো পারস্য, তুরস্ক এবং ইন্ডিয়া। এই 3 দেশের বিশিষ্ট শিল্পীরা, কারিগররা তাদের চিন্তা বুদ্ধি নকশা দিয়ে যৌথভাবে এটি নির্মাণ করেছে। আশা করি বুঝেছ। এরপর দেখো, it took 21 years and thousands of artisans and craftsmen to complete the Taj Mahal. তাহলে কি বললো যে it took 21 years, প্রায় 21 বছর লেগেছে, and thousands of artisans and craftsmen, এবং হাজার হাজার এখানে শিল্পী বা কারিগর লাগছে, টু কমপ্লিট দিস তাজমহল, এই তাজমহলটি নির্মাণ করতে প্রায় হাজার হাজার এই কারিগর বা শিল্পী প্রয়োগ করা লাগছে এখানে, এবং এটা সম্পন্ন করতে প্রায় 21 বছর লেগেছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর দেখো, ইট ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড। ইউনিভার্সালি মানে সার্বজনীন ভাবে, সবাই যেটাকে এককভাবে বলে, একভাবে বলে, কেউই এটার ব্যাপারে দ্বিমত নয়, সেটাকেই বলে আমরা সার্বজনীন। অনেকেই সার্বজনীন বোঝে না। বুঝতে পারছো আশা করি? তাহলে ইট ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড, এটা সার্বজনীনভাবে প্রশংসিত হয়েছিল অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একটা বিস্ময়কর হিসেবে, একটা বিস্ময়কর একটা আবিষ্কার হিসেবে এটি সার্বজনীনভাবে প্রশংসিত হয়েছিল। অর্থাৎ তাজমহল হলো এমন একটা ওয়ান্ডার্স, এমন একটা বিস্ময়কর একটা আবিষ্কার, যেটার ব্যাপারে পৃথিবীর সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ এটার প্রশংসা করে। তাহলে এই যে সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ সবাই প্রশংসা করতেছে, এজন্য এটা বলা হয় ইউনিভার্সালি, সার্বজনীনভাবে, মানে কেউই এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন না। তাহলে আশা করি ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্যাসেজটি বুঝেছো এবং বোঝার সর্বস্ব চেষ্টা করেছো। এই হলো আমাদের টোটাল প্যাসেজ। এই প্যাসেজটা আমি পড়িয়ে দিয়েছি অর্থ করে। তোমরা এই প্যাসেজ মিনিমাম 3 থেকে 4 বার, মিনিমাম কয়বার বলছি, 3 থেকে 4 বার যদি বাসায় অর্থ করে পড়ো, পড়ার চেষ্টা করো, বেঁধে গেলে বারবার চেষ্টা করবা। এরপরও সমস্যা হলে আমার সাহায্য নেবে, আমাকে ফোনে কানেক্ট করলেই আমি তোমাদের প্রবলেম সলভ করে দিব। তো এভাবে চেষ্টা করলে দেখবা একবারে যতটুকু পারবা, দ্বিতীয়বার চেষ্টা করলে দেখবা প্রথমবারের থেকে তুমি ভালো পারতেছো, আবার তৃতীয়বার চেষ্টা করলে দেখবা দ্বিতীয়বার থেকে আরো ভালো পারতেছো। এভাবে তুমি চেষ্টা করলে একবার দেখবা যে তুমি অনেক সুন্দর পারতেছো। এজন্য একটি কথা আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যত বেশি পড়বে তুমি তত বেশি শিখবে। এজন্য এটা ভালো করে বেশি বেশি পড়বে, মিনিমাম 3 থেকে 4 বার পড়ে প্যাসেজটা অনেক সুন্দরভাবে যখন তোমার আয়ত্ত নিতে পারবে, তখন তুমি এর প্যাসেজ থেকে যে কোশ্চেন সেটাকে তুমি ট্রাই করতে থাকবে। কেমন? হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তো আমরা প্যাসেজ তো বুঝলাম। প্যাসেজ, এখন আমরা প্যাসেজ থেকে যে সকল শব্দটা আমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয় এবং যে শব্দটা একেবারেই অপরিচিত, আননোন, সেই সকল শব্দের অর্থ এবং সেই সকল শব্দের সিনোনিম নিয়ে আলোচনা করব। তোমরা জানো সিনোনিমস, দ্যাট মিন্স ওয়ার্ড মিনিং যদি তুমি না জানো, তাহলে ইংরেজির যে উইকনেস, এটা তোমার সারা জীবনই থাকবে। ইংরেজির প্রতি যে তোমার ভীতি, এই ভীতিটা সবসময় থাকবে। স্যার আমি পারি না, স্যার ইংরেজিটা আমি কম পারি, বুঝি না, এই ভয়টা থাকবে। এজন্য তোমাকে বেশি বেশি করে ওয়ার্ড মিনিং চর্চা করতে হবে। প্রতিদিন 5টা, 7টা, 10টা ওয়ার্ড মিনিং তোমাকে মুখস্থ রাখতে হবে। আর তুমি যদি যে গল্পটা, যে প্যাসেজটা পড়বা, এখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আমি বিশেষ করে তোমাদেরকে শিখাবো, এগুলো সুন্দরভাবে খাতায় তুলে রাখবে এবং তুলে সেগুলো আবার পুনরায় মেমোরাইজ করবে। এভাবে যদি তুমি করতে থাকো, এক সময় দেখবে যে তোমার মেমোরিতে হিউজ ওয়ার্ড মিনিং জমা হয়েছে। এখন তুমি মুখ দিয়ে কোনো কিছু বাংলা বলতে চাইলে তার ইংরেজিটা অটোমেটিক চলে আসবে। বুঝে আসছে? So now we are going to discuss word meanings with synonyms. So dear students, let us start. দেখো, আমরা প্রথমে যে শব্দটি লিখেছি, দেখো অ্যাডমায়ার। অ্যাডমায়ার শব্দের অর্থ হয়তো আমরা কেউ কেউ জানি। অ্যাডমায়ার শব্দের অর্থ প্রশংসা করা, কারো প্রশংসা করা। তাহলে সিনোনিম হতে পারে প্রেইজ,
প্রেইজ মানে প্রশংসা করা, PRAISE, প্রেইজ। তাহলে অ্যাডমায়ার শব্দের অর্থ প্রশংসা করা, এর সিনোনিম হবে প্রেইজ। নেক্সট, লোকেটেড। লোকেটেড মানে অবস্থিত, যেমন নর্থ পয়েন্ট স্কুলটি খিলগা অবস্থিত। তাহলে এই যে অবস্থিত, এই লোকেটেড মানে হলো অবস্থিত, এর সিনোনিম হবে সিচুয়েটেড, অবস্থিত। বা স্ট্যান্ডস, এর সিনোনিম আরো হতে পারে স্ট্যান্ডস, অবস্থিত। এরপর দেখো এম্পায়ার। এম্পায়ার শব্দের অর্থ সম্রাট। এখন সম্রাট শব্দটা বললে আমার প্রিয় শিক্ষার্থীদের কেউ কেউ চোখ কপালে উঠে যায়, স্যার সম্রাট কি জিনিস? সম্রাট তো আমাদের পাশের বাসার এক ভাই, ওই সম্রাট না। সম্রাট শব্দের অর্থ হলো রাজা, শাসক, সরকার। বুঝে আসছে? তাহলে এম্পায়ার শব্দের অর্থ হলো সম্রাট বা রাজা, এর সমার্থক শব্দ অর্থ হবে কিং অথবা মনার্ক। মনার্ক মানেও রাজা বা সরকার। আচ্ছা, এরপর দেখো ইউনিভার্সাল। এই শব্দটা অনেকেই জানে না, আর যদিও এই শব্দের বাংলাটা পড়া বাংলার অর্থ আসলে কি বলতে চায় এটা সহজভাবে বুঝে না। ইউনিভার্সালি মানে সার্বজনীন ভাবে। এই কথাটা আমি একটু আগে তোমাদেরকে প্যাসেজ বোঝানোর সময় সুন্দর করে বুঝিয়ে দিয়েছি সার্বজনীনটা আসলে কি জিনিস। সার্বজনীনটা হলো যে বিষয়ে সবাই একমত, সবাই বলবে হ্যাঁ ওটা ভালো ভালো, এটাই হলো সার্বজনীন। মানে এই যে তাজমহল, এই তাজমহলের ব্যাপারে সবাই প্রশংসা করে, হ্যাঁ ওটা ভালো। তোমার যে ধর্মের লোকই হোক, যে বর্ণের লোকই হোক, যে শ্রেণী পেশার মানুষ, সবাই বলে না ভাই ওটা অনেক ভালো। তাহলে এই যে এটা হলো সার্বজনীন, সবাই যেটাকে ভালো বলে সেটাই হলো সার্বজনীন ভাবে প্রশংসিত। তাহলে ইউনিভার্সালি মানে সার্বজনীন ভাবে, বিশ্বব্যাপী, সারা পৃথিবী ব্যাপী। তাহলে এটাকে আমরা সমার্থক শব্দ বলতে পারি গ্লোবালি। গ্লোবাল মানে বিশ্ব, গ্লোবালি বিশ্বব্যাপী। বুঝে আসছে? আচ্ছা, নেক্সট। এরপর দেখো আর্কিটেকচার। আর্কিটেকচার মানে স্থাপত্য শিল্প। স্থাপত্য কি জিনিস? তার স্থাপত্য তো আমি বুঝি না। স্থাপত্য মানে কোনো কিছু নির্মাণ করার যে সিস্টেম, পদ্ধতি, নকশা, এগুলোই হলো স্থাপত্য শিল্প। একটা বাড়ি আমি কিভাবে বানাবো, কি সিস্টেম হতে হবে, নকশাটা কেমন হবে, কিভাবে বানাইলে এটা দীর্ঘস্থায়ী হবে, এই যে টোটাল প্রক্রিয়া, নির্মাণ করার সুন্দর যে প্রক্রিয়া, পদ্ধতি, কলাকৌশল, এটাই হলো স্থাপত্য শিল্প। আশা করি এবারে বুঝতে পারছো। তাহলে আর্কিটেকচার মানে স্থাপত্য শিল্প, এর সিনোনিম হতে পারে দ্য আর্ট অফ প্ল্যানিং, বিল্ডিং অর এনিথিং, কোনো কিছু নির্মাণ করার যে কলা কৌশল, পরিকল্পনা। এরপর ডিয়ার স্টুডেন্টস দেখো টম। টম মানে সমাধি। সমাধি বললে অনেকেই বোঝে না, স্যার সমাধি তো আমি বুঝি না। সমাধি মানে স্মৃতি বিজড়িত কোনো জায়গা। আরো সহজভাবে বলতে পারো তুমি কবর। এখানে অন্তত কবর বোঝাচ্ছে। টম মানে সমাধি বা কবর। এটার সিনোনিম হতে পারে গ্রেভ। গ্রেভ মানেও কবর। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, নেক্সট শকড। শকড, হি ওয়াজ ভেরি শকড। সে খুবই ব্যথিত হয়েছে। টু হ্যাভ দ্য নিউজ অফ ডেথ, মৃত্যুর সংবাদ শুনে সে খুবই ব্যথিত হয়েছে। তাহলে এই যে ব্যথিত হওয়া, ব্যথা পাওয়া, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, শকড মানে সেটাই, ব্যথিত হওয়া, আঘাত পাওয়া, কষ্ট পাওয়া। এর সিনোনিম হতে পারে আপসেট। আপসেট হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, ব্যথিত হয়ে যাওয়া, হিট, আঘাত পাওয়া। ডিয়ার স্টুডেন্ট, এরপর দেখো টোকেন। টোকেন মানে চিহ্ন বা প্রতীক। টোকেন, আমরা বলি খাবার খেতে গেলে টোকেন নিতে হবে, আমরা বিভিন্ন প্রোগ্রামে বলি না আমাদের স্কুলের অনুষ্ঠানে। তাহলে টোকেন মানে কি? ওইটা হলো প্রতীক, ওইটা হলো তোমার একটা চিহ্ন, ওইটা হলেই তুমি এটা পাবা। তাহলে টোকেন মানে চিহ্ন বা প্রতীক, এর সিনোনিম হতে পারে সিম্বল। সিম্বল মানে প্রতীক বা সাইন। সাইন মানে চিহ্ন। এরপর দেখো কম্বাইন। কম্বাইন মানে যৌথভাবে, তুমি আমি আরো অনেকে মিলে যেটা করি এটাকেই বলে যৌথভাবে। যেমন আমাদের স্কুলটা কি? কম্বাইন স্কুল, কম্বাইন্ড স্কুল। কিভাবে স্যার কম্বাইন কিভাবে? কারণ আমাদের স্কুলে ছেলেও পড়ে, মেয়েও পড়ে, যৌথভাবে, ওরাও পড়ে এরাও পড়ে। কিন্তু যদি একক হতো, শুধু গার্লস বা শুধু বয়েজরা পড়তো, তাহলে এটা কম্বাইন্ড স্কুল হতো না। তাহলে কম্বাইন্ড কথাটা বুঝেছো, যৌথভাবে। তাহলে দেখো ডুইং সামথিং টুগেদার, কোনো কিছু একত্রিত হয়ে করা, অনেকে মিলেমিশে করা। ক্রাফটসম্যান মানে কি? কারিগর।
কারিগর, যারা করে, তৈরি করে কোনো কিছু, তাহলে ওয়ার্কম্যান দিতে পারি আমরা, অথবা দিতে পারি আর্টিসানস, আর্টিসানস কারিগর বা শিল্পী। এরপর দেখো কমপ্লিট, কমপ্লিট মানে সম্পন্ন করা, শেষ করা, তাহলে সিনোনিম হতে পারে ফিনিশ, কি ঠিক কিনা? তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই যে তোমাদের যে ওয়ার্ড মিনিং নিয়ে আমি আলোচনা করলাম, ওয়ার্ড মিনিং উইথ সিনোনিমস, এটা আলোচনা করার অর্থই হলো প্যাসেজটাও যেমন সুন্দরভাবে বুঝবে, অর্থটা বোঝার কারণে প্যাসেজটা আরো বেশি সুন্দরভাবে বুঝবে। আর এটা পারার কারণে তুমি তোমার বাসায় ইংরেজিতে কথা বলা বা স্যারেদের সাথে কথা বলা বা যে কোনো শব্দ ইংরেজিতে প্রকাশ করা, এটা তোমার জন্য বেশি ইজিয়ার হয়ে যাবে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো প্যাসেজ থেকে যে 1 নাম্বার কোশ্চেন হবে, সেটা মূলত এই ওয়ার্ড মিনিং এর থেকেই তোমাকে 4টা বা 5টা কোশ্চেন আসতে পারে। একটা কোশ্চেনে 1 মার্ক, সাপোজ মনে করো, তাহলে 5টা যদি আসে 5 মার্ক। তাহলে ওয়ার্ড মিনিং যার ভালো জানা থাকবে, সে এই 5টা 6টা কোশ্চেনের উত্তর অনেক ইজিলি দিতে পারবে। কারণ আমাদের 1 নাম্বার আইটেমে থাকে মাল্টিপল চুজ। এই মাল্টিপল চুজে একটা কোশ্চেন দেওয়া থাকে, একটা ওয়ার্ড জানতে চাবে, সেখানে 4টা সমার্থক শব্দ, তার ভিতর 4টা শব্দ দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে সঠিক আর 3টা ভুল। তাহলে তুমি অর্থ, শব্দের অর্থ জানলেই তুমি কোনটা সঠিক ওটা খুঁজে বের করতে পারবে। সো বি কেয়ারফুল। I hope you will memorize this vocabulary, this word meanings with synonyms, and you will be able to make the correct answer in your question paper. So dear students, তোমাদের HW হবে আজকে 1 নং আইটেম। এই মডেল কোশ্চেন 24 এর 1 নং আইটেমটা তোমরা বেশি বেশি করে ট্রাই করবা এবং এই যে ওয়ার্ড মিনিং এইগুলো তোমরা মেমোরাইজ করবা, মুখস্থ করবা, কেমন? এরপর ধারাবাহিকভাবে আমরা আরো অন্যান্য আইটেমগুলো আলোচনা করব। তো থ্যাঙ্কস ডিয়ার স্টুডেন্টস, আমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায়। ভালো থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।